ঠিক আছে, শুরু করছে। ওটা শুরু করছি। গরম ইয়ে কোথায়, রিমোট কোথায় এটার? স্লাইড গুলো স্লাইড রিমোট লাগবে না, এরকম করে হাত দিয়ে বললাম দিলেই হবে। হ্যাঁ, একবার দিয়ে দেখেন। আসতে স্যার আসতে জোরে হয়ে যায়। আর ওই যে লেখার সময় ওই যে নিচেই আছে কি ওই যে আপনার লেখার? আচ্ছা, ঠিক এইটা আছে, সাইজ ছোট বড় করে কাট কালো। দিয়ে লেখা যাবে। ওকে, হ্যাঁ, আর এটা হচ্ছে লাইক বিষয়কার। তারপর এটা যদি আমার ছোট হয়ে যায় তাহলে এইখানে তুমি তো আছোই, আমি চলে যাবো স্যার কই যাবা? বাসা। আহ, আসছে কি আছে কলম আছে। আচ্ছা ঠিক আছে। আমি শুনবে 1 মিনিট স্যার। লাইফে চলে যাও, লাইফে চলে যাও। শুরু করলাম। শুরু হয়েছে স্যার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য চলে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনায় চলে এসেছি। আর সে বিষয়টা পূর্বে আপনারা জেনেছেন, সেটা হচ্ছে আমাদের মহান সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে যে আলোচনাটা বর্তমানে সাম্প্রতিক সময়ে ঘুরপাক খাচ্ছে, সেই বিষয়টা নিয়ে, যেটা আমাদের জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের কাছে প্রথমত জানতে চাইবো, আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর যারা আছেন আমাদের সাথে, সবাই দয়া করে আমাদের এই লাইভটা একটু শেয়ার করে দিবেন। শামসুন নাহার স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমি ভালো আছি। আর কারা কারা আছেন আমাদের সাথে একটু জানাবেন, কে কোথা থেকে বলছিলেন। আর দয়া করে আমাদের লাইভটা আজকে একটু শেয়ার করে দিবেন। এস আখিনীর, ওয়ালাইকুম আসসালাম। জেসমিন আক্তার জুই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিচয়টা প্রথমত একটু দিয়ে নেই। যারা আমার অফলাইনের ক্লাস করেছেন তারা আমাকে চিনেন, যারা অনলাইনে আজকের প্রথম তারা আমার সাথে পরিচিত না। আমার নাম তানভীর, মূলত তানভীর আশরাফ নামেই সবাই চিনেন। আমি বর্তমানে অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামে
বাংলাদেশ বিষয়াবলীর ক্লাস নিচ্ছি। আর কে কে আছেন আমাদের সাথে? সাবিনা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবার কাছে একটু রিকোয়েস্ট করছি যে আপনারা আজকের লাইভটা একটু শেয়ার করে দিবেন। ওকে, এখন প্রথম কথা হচ্ছে, আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলেন ক্লাসে যে স্যার আমরা সংবিধান পড়ব কিনা, অথবা অনেকেই বর্তমানে সংবিধানটা আপনাকে পড়তে নিষেধ করেন। তবে আমি পার্সোনালি আমার যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আমি সবসময় বলি, আপনি যদি পুরাতন যে সংবিধান ছিল এটা সম্পর্কে যদি ধারণা না রাখেন, তাহলে বর্তমান সংবিধানে কোন কোন জায়গায় কোথায় কোথায় সংশোধনী অথবা পরিবর্তন করা হলো, পরিমার্জন করা হলো, এটা আপনি আদৌ বুঝবেন না। বুঝবেন, তবে একটু কষ্ট হবে। আর একটা বিষয় হচ্ছে, এখন পর্যন্ত আমরা জানি না সংবিধান পরিবর্তন হবে নাকি সংবিধান বাতিল হবে, এটাও আমরা জানি না। তবে সংবিধান সংশোধনের যে কমিটি গঠন করা হয়েছে, তারা একটা রূপরেখা দিয়েছেন। কিছুদিন আগে এটা প্রকাশিত হয়েছে। এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল। তবে এর মেয়াদ আরও 15 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেখা যাক তারা কি পরামর্শ দেন এবং সে অনুযায়ী আমাদের সংবিধানে কি কি পরিবর্তন আসে অথবা বাতিল হলো কিনা সেটা আমরা দেখব। আচ্ছা, আমাদের সাথে আর কে কে আছেন? মোহাম্মদ কাউসার ইমাম আকিব আছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে সুজন খান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমিও। বলেছেন সোয়াইব হোসাইন বলেছেন, স্যার উই আর মিস ইউ ফ্রম বগুড়া। হ্যাঁ, ইনশাল্লাহ মিস করার দরকার নেই, আমি তো আছি আপনাদের পাশে, সবসময় থাকবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ বিষয়াবলী সংবিধানের 15 সংশোধনী। প্রথমত আমি আপনাদের সাথে যেটা আলোচনা করব, আপনারা কেউ যদি জেনে থাকেন দয়া করে আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। সেটা হচ্ছে, আমাদের যে বর্তমান সংবিধানটা, অর্থাৎ যে সংবিধানটা এখনো আছে, সেই সংবিধানটা কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী সংশোধন করা হয়? যদি কেউ জেনে থাকেন তাহলে একটু প্লিজ কমেন্টস বক্সে লিখে পাঠাবেন যে সংবিধান সংশোধনী কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী হয়ে থাকে। ওয়ালাইকুম আসসালাম হুসাইন মাহমুদ সানাউল্লাহ, ভালো আছো? রিফাত, রিফাত স্যার, হ্যাঁ স্যার লিখে আর কিছু লেখে নাই, স্যার দিয়ে লাভ দিছে, আই লাভ ইউ টু। ওকে, ঠিক আছে। আমার প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন তো? সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়? আমি বলে দিচ্ছি, সংবিধানের 142 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু সংবিধান সংশোধন করা হয়। কত নাম্বার অনুচ্ছেদ? 142 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী। তো আসেন, আজকের আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনাটা হচ্ছে যে সংবিধানের 15 সংশোধনী যে বাতিল হলো, কি কি বাতিল হলো, অথবা সংবিধান সংশোধনী 15 সংশোধনীতে কোন কোন বিষয়ে সংশোধনী করা হয়েছিল, এই বিষয়গুলো আগে আমরা জানবো। এরপরে দেখব আমরা কোন কোন বিষয়ে বাতিল করলাম আর কোন কোন বিষয়ে সংসদের উপরে ছেড়ে দিলাম। আসুন আমরা আলোচনায় চলে যাই। অপরাজিতা নীলু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি বগুড়া থেকে। সুজন খান বলেছেন 142 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী। থ্যাংক ইউ সুজন ভাই। নীলু বলেছেন ভাইয়াকে দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ নীলু। ওকে, আসেন আমরা চলে যাই। আজকের আলোচ্য বিষয়টা কি? আলোচ্য বিষয় হচ্ছে সংবিধানের 15 সংশোধনী। তো চলে আসেন, 15 সংশোধনীতে প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটা জাতীয় সংসদে উত্থাপন করা হয় কত তারিখে। আমরা একটা বিষয় জানি, 142 নাম্বার অনুচ্ছেদে বলা আছে আমাদের এই সংবিধানটা সংশোধনী করা হবে জাতীয় সংসদের 2/3 সংসদ সদস্যদের ভোটে। সুতরাং
এটা অবশ্যই সংসদে উত্থাপন করতে হবে এবং সংসদ এটা আলোচনার মাধ্যমে সংশোধনী নিয়ে আসবে। আর আমাদের জাতীয় সংসদ হচ্ছে আমাদের আইন বিভাগ। আমাদের সরকার ব্যবস্থার তিনটা বিভাগ আছে, একটা নির্বাহী বিভাগ, একটা আইন বিভাগ আর একটা বিচার বিভাগ। নির্বাহী বিভাগ কি কাজ করে? প্রশাসন পরিচালনা করে। আইন বিভাগ আইন তৈরি করে, অর্থাৎ সংবিধান সহ যত আইন আছে এই আইনগুলো তৈরি করবে জাতীয় সংসদ এবং এই আইনগুলো রক্ষা করবে এবং আইনগুলোর কোনো ব্যাখ্যা সেটা প্রদান করবে আমাদের বিচার বিভাগ। এটা আমরা জানি কিনা বলেন তো? জানি আমরা? ওকে, তাহলে আমাদের সংবিধান সংশোধন করার জন্য অবশ্যই কি করতে হবে? জাতীয় সংসদে এটা উত্থাপন করতে হবে। এখানে উত্থাপন বলতে আমরা বুঝিয়েছি কি? জাতীয় সংসদে উত্থাপন। এই উত্থাপনটা কত তারিখে হয়? 25 জুন 2011 সালে। হ্যাঁ, 2011 সালে 25 জুন এটা উত্থাপন করা হয়। ওকে, এরপরে আসেন, এরপরে যেটা দেখব, সংসদে উত্থাপন করার পরে এটা জাতীয় সংসদে পাশ হয় 30 জুন 2011, অর্থাৎ 25 জুন উত্থাপন করা হয় এবং 30 জুন এটা পাশ হয়, অর্থাৎ 5 দিন পরেই এটা আলোচনার মাধ্যমে পাশ হয়ে যায়। ওকে, এরপরে দেখেন, এরপরে যেটা আছে এটার উত্থাপক কে উত্থাপনা করেছিলেন এই জাতীয় সংসদে? ব্যারিস্টার শফিক আহমেদ। এই ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন তৎকালীন আইনমন্ত্রী। তৎকালীন কি ছিলেন? আইনমন্ত্রী ছিলেন। এই আইনমন্ত্রী শফিক আহমেদ 25 জুন 2011 পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে উত্থাপন করেন এবং এটা আলোচনা করে পাশ হয় 30 জুন 2011। এরপরে আসেন, পাশের পরে অনুমোদন বা কার্যকর, অর্থাৎ কার্যকর হওয়ার জন্য রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। এই রাষ্ট্রপতি এটাকে অনুমোদন দেন কিন্তু 3 জুন না, সরি, এখানে জুলাই হবে, 3 জুলাই 2011। কত হবে? 3 জুলাই 2011 তারিখে কিন্তু এটা কি হয়? অনুমোদন হয়। এটা অনুমোদন হয়। তাহলে এটা আপনারা একটু কারেকশন করে নেবেন, এটা একটু কারেকশন করে দিবেন, এটা একটু কারেকশন করে দিবেন। এটা কত হবে? জুলাই, 3 জুলাই 2011 তারিখে এটা কার্যকর হয়। আখিনীর কুড়িগ্রাম থেকে আছেন। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে আছেন তারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং যদি শেয়ার করেন তাহলে আপনাদের কাছে আমরা একটু কি থাকবো? কৃতজ্ঞ থাকবো। ওকে, বলেন এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে 3 জুনের জায়গায় কি হবে? 3 জুলাই। তাহলে দেখেন, সংসদে উত্থাপন 25 জুন 2011, পাশ হয় 30 জুন 2011। উত্থাপক ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ এবং এটা অনুমোদন পায় 3 জুলাই 2011 তারিখে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। সরি, কোনটা এটা? এটা মাউসে না? ওকে ভাই, আমি নতুন তো, একটু সহায়কের কাছ থেকে জেনে নিচ্ছি। হ্যাঁ, ওকে, এরপরে আসেন, পঞ্চদশ সংশোধনীতে মোটামুটি কি কি পরিবর্তন হয় দেখেন। এখানে লেখা আছে 54টি বিষয়ে পরিবর্তন করা হয়। সংবিধান সংশোধনের বিশেষ কমিটি যে এখানে 54টা দিবেন। হ্যাঁ, এখানে একটু আছে, আমাদের কারেকশন আছে। এখানে 55 জায়গায় এখানে 54 দিবেন। এখানে 54 হবে। কত হবে? 54টি। হ্যাঁ, সংশোধনের বিশেষ কমিটি যে 54টি সুপারিশ করেন তা সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রেখে কোনো প্রকার সংযোজন ও বিয়োজন ছাড়া সংসদে পাশ হয়। তাহলে মোট 54টি বিষয়ে এই পঞ্চদশ সংশোধনীতে কি করা হয়েছে? সংশোধনী আনা হয়েছে। তাহলে ব্যাপক পরিবর্তন কিন্তু এই পঞ্চদশ সংশোধনীতে নিয়ে আসা
হয়েছিল। শেয়ার ডান, সুজন খান। আমরা এখানে যে কয়জন আছি সবাই একটু শেয়ার করে আমাকে একটু সুজন ভাইয়ের মতো একটু কনফার্ম করেন প্লিজ। হ্যাঁ, তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, থ্যাংক ইউ আখিনীর আপু, আপনিও শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। যারা আছেন সবাই একটু শেয়ার করি। ওকে, এরপরে আসেন। তাহলে কয়টা বিষয়ে সংশোধনী হলো? এখানে 54টি বিষয় আমাদের সংশোধনী করা হলো। ওকে, এরপরে আসেন পঞ্চদশ সংশোধনীতে। এবার দেখি কি কি, মানে শিরোনামটা কি ছিল। প্রধান শিরোনাম যা ছিল, তবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 72-এর সংবিধানে পুনঃপ্রবর্তন করা। অর্থাৎ 1972 সালের 16ই ডিসেম্বর যে সংবিধানটা কার্যকর হয়, সেই সংবিধানের যে সকল সংশোধনী মানে যে সকল ধারাগুলো ছিল, সেই ধারাগুলোতে আবার পুনরায় ফিরে যেতে হবে। এটাই ছিল মূল প্রধান ম্যান্ডেট আওয়ামী লীগ সরকারের। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর আগে মোট 14টা সংশোধনী হয়েছিল এই 2011 সাল পর্যন্ত। যতগুলো সংশোধনী হয়েছে, যেখানে যেখানে সংশোধনী হয়েছে, এই সবগুলো পুনরায় সংশোধন করে 72-এর সংবিধানে বা মূল সংবিধানে যা যা ছিল সেখানে ফিরে যাওয়ার জন্যই মূলত এই সংশোধনীটা করা হয়েছিল। ওকে, থ্যাংক ইউ। ওকে, 72-এর সংবিধানে পুনঃপ্রবর্তন করা ছিল এটার মূল বিষয়। ওকে, এরপরে আসেন দেখি কোন কোন বিষয় আমাদের এখানে কি করা হয়, সংশোধনটা করা হয় পঞ্চদশ সংশোধনীতে। ব্যাখ্যায় আসেন। প্রথমত লক্ষ্য করেন, আমরা জানি সংবিধানের একটা প্রস্তাবনা আছে। এই প্রস্তাবনায় পঞ্চম সংশোধনের মাধ্যমে জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন। অর্থাৎ এই সংশোধনীটা হয়েছিল 1979 সালে। তখন জিয়াউর রহমান এসে প্রস্তাবনার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা যুক্ত করেছিলেন। সুতরাং 72-এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এটা ছিল না। তাহলে 72-এর সংবিধানে যদি ফিরে যেতে হয়, তাহলে অবশ্যই এই বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা বাদ দিতে হবে। তবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হওয়ায় এই বাক্যটা, শব্দটা আর পরিবর্তন করতে পারলেন না। তবে বিসমিল্লাহির রহমানির রহিম এটা প্রস্তাবনায় বহাল রেখে তার যে বাংলা অর্থ ছিল, কি ছিল, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এটুকু ছিল আমাদের পঞ্চম সংশোধনীতে। এতটুকু ছিল আমাদের পঞ্চম সংশোধনীতে। আচ্ছা, এটাই লিখি। বাংলা অর্থটা কি ছিল? দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এটা ছিল বাংলা অর্থ। এই বাংলা অর্থটা পরিবর্তন করে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে, এই কথাটাকে কিন্তু যুক্ত করা হয়েছিল পঞ্চম সংশোধনীতে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? সুমন স্যার বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বস, কেমন আছেন আপনি? ধন্যবাদ লাইভটা আমার সাথে যুক্ত থাকার জন্য। ওকে, আসেন তাহলে আমরা দেখলাম যে পঞ্চম সংশোধনীর পূর্বে 72-এর সংবিধানে বিসমিল্লাহ শব্দটা ছিল না। পঞ্চম সংশোধনীতে এটা যুক্ত করা হয়েছে। আর পঞ্চদশ সংশোধনীতে এসে এর যে বাংলা অর্থটা ছিল, এই বাংলা অর্থটা পরিবর্তন করে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে এটা যুক্ত করা হয়েছে। কারণ 72-এর সংবিধানে আমাদের মূল নীতি ছিল ধর্ম নিরপেক্ষতা। তাহলে এখানে যদি আমরা পরম দয়ালু আল্লাহর নামে এটা যুক্ত করি, তাহলে শুধুমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ যারা আছেন তাদেরকে বোঝায়। আর এটার পরিবর্তে যদি আমরা সৃষ্টিকর্তা লিখি, তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এটা ব্যবহার করতে পারেন। এই জন্য এটা কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। ওকে, এরপরে আমরা চলে আসি নেক্সট স্লাইডে, দেখি কি করা হয়েছে। আবারও প্রস্তাবনা দেখেন। প্রস্তাবনায় একটা কথা ছিল, সেটা হচ্ছে জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ।
ঐতিহাসিক যুদ্ধ, অর্থাৎ মূল কথাটা ছিল স্বাধীনতা যুদ্ধ। কি ছিল? স্বাধীনতা যুদ্ধ। এই স্বাধীনতা যুদ্ধের পরিবর্তে, টোটাল বাক্যটার পরিবর্তে এটাকে লেখা হয়েছিল জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের এই কথাটুকু যুক্ত করা হয়। অর্থাৎ এই স্বাধীনতা যুদ্ধের পরিবর্তে এখানে যুক্ত করা হয় মূল বিষয়টা মুক্তির সংগ্রাম। কি যুক্ত করা হয়? মুক্তির সংগ্রাম। এখন এখান থেকে আপনার একটা প্রশ্ন আসে, বিসিএস রিটেনে প্রশ্ন আসে যে এই যে পরিবর্তনটা করা হলো স্বাধীনতা যুদ্ধ এর পরিবর্তে মুক্তির সংগ্রাম, এই স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তির সংগ্রামের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে, রিটেনের পরীক্ষায়। তো আপনারা এখান থেকে যারা রিটেনের প্রার্থী থাকবেন, যারা আমাদের সাথে রিটেনেও যুক্ত হবেন, তাদেরকে এই ব্যাখ্যাটা আমি রিটেনে এসে দিব। স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তির সংগ্রামের মধ্যে পার্থক্যটা কি বোঝানো হয়েছিল মূলত। ওকে, তাহলে আমরা দেখলাম প্রস্তাবনায় মোট 2টা সংশোধনী হয়েছে। একটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর একটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের পরিবর্তে মুক্তির সংগ্রাম যুক্ত করা হয়। আশা করি এই বিষয়টা বুঝছেন। তাহলে প্রস্তাবনায় বলেন তো কয়টা সংশোধনী করা হয়েছিল? বলেন তো প্রস্তাবনায় কয়টি সংশোধনী করা হয়েছিল? আলামিন মিন্টু বলছেন স্যার আসেন ব্যাডমিন্টন খেলি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ চলে আসবো। হুট করে দেখবা এক সময় চলে আসছি ব্যাডমিন্টন খেলার জন্য। ওকে, তাহলে আমরা প্রস্তাবনার বিষয়টা দেখলাম। এবার আসেন আমরা দেখি পরবর্তীতে আমাদের কি সংশোধনী করা হয়। কি সংশোধনী করা হয় দেখেন, এখানে বলা আছে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে 2 ক এর সাথে ইনভার্টেড কমা শুরু, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্ম পালনে রাষ্ট্র সম অধিকার নিশ্চিত করবে। অর্থাৎ এই ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা এতটুকু যুক্ত করা হয়। মূল বিষয়টা বলি, 1988 সালে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, 1988 সালে হোসাইন মোহাম্মদ এরশাদ সংবিধানের 8ম সংশোধনী করেছিলেন। এই 8ম সংশোধনীর মাধ্যমে তিনি 2 ক অনুচ্ছেদটা যুক্ত করেছেন। এই অনুচ্ছেদে তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম এটা যুক্ত রেখেছেন, এটা যুক্ত করেছেন। কি করেছেন? রাষ্ট্র ধর্ম ইসলাম এটা যুক্ত করেছেন। এখন আগেই আমি বলেছি আমরা 72-এর সংবিধানে চলে যাব, সেখানে কোনো রাষ্ট্র ধর্ম থাকবে না, সেটা হবে ধর্ম নিরপেক্ষ আমাদের মূলনীতি অনুযায়ী। তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম যদি থাকে তাহলে কি আর ধর্ম নিরপেক্ষ হলো? হয় নাই। এজন্য আওয়ামী লীগ সরকার এখানে কি করলেন? এখানে যেটা করলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম এটা বহালই রাখলেন, কারণ এটা চেঞ্জ করতে পারেন নাই। তবে এই রাষ্ট্রধর্ম ইসলামের পরে তিনি যে কথাটা যুক্ত করেছেন, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্ম পালনে রাষ্ট্র সম অধিকার নিশ্চিত করবে, এই কথাটুকু যুক্ত করেছেন। তাহলে 2 ক অনুচ্ছেদটা কি দাঁড়ালো বলেন তো? রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্ম পালনে রাষ্ট্র সম অধিকার নিশ্চিত করবে। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা কিন্তু 5ম সংশোধনী পড়তেছি, আগে এটা বুঝি কি কি আমাদের সংশোধনী হয়েছে, এরপরে আমরা দেখব এটা বাতিল হওয়ার ফলে কি কি ঘটনা ঘটবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাদের সাথে আছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, তারা একটু আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। তারা একটু শেয়ার করে দিবেন। ওকে, তাহলে এটা বুঝলাম আমরা। তাহলে এখানে আমরা কত নাম্বার পেলাম? 2 ক অনুচ্ছেদ পেলাম। তাহলে প্রস্তাবনায় পেলাম 2টা, 2 ক অনুচ্ছেদে পেলাম 1টা। আমরা নেক্সট ব্যাখ্যায় চলে যাই। আসেন, কি বলা হয়েছে? জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন। এখানে একটা অনুচ্ছেদ লিখবেন, সেটা হচ্ছে অনুচ্ছেদ 4 ক।
অনুচ্ছেদ কত? 4 ক। এই কতে কিন্তু দাড়ি ইয়া হবে না, ব্র্যাকেট হবে না। হ্যাঁ, খুব সুন্দরভাবে বুঝে নিয়েন। আমরা কিন্তু ক পাইলি, ক খ পাইলে, 1 2 পাইলি কিন্তু আমরা কি করি? ব্র্যাকেট দেই। হ্যাঁ, মুরাদ ধর্ম প্রতিমন্ত্রী না? ধর্ম আচ্ছা, যাই হোক, 4 ক। এই 4 ক অনুচ্ছেদে, এই 4 ক অনুচ্ছেদে কিন্তু বলা ছিল জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন। অর্থাৎ এই অনুচ্ছেদ অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার স্বীকৃতি দেওয়া হয়। হ্যাঁ, জাতির পিতার স্বীকৃতি দেওয়া হয় এবং স্বীকৃতি দিয়ে বলা হয়েছিল তার প্রতিকৃতি সকল প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে এবং প্রদর্শন করতে হবে। এখানে বিশেষ কিছু অফিসের নামও দেওয়া হয়েছিল, এখানে সংরক্ষণ এবং প্রদর্শন করতে হবে। এত কিছু আপনার মনে থাকে কিভাবে? বাকি সব ও কি মনে থাকে? হাবিব ভাই প্রশ্নটা করেছেন, এত কিছু আপনার মনে থাকে কিভাবে? ভাই কই মনে রইলো? আমি তো স্লাইড দেখে দেখে বলতেছি, দেখেন না, রিডিং করতেছি, আমার তো মনে নাই, আমি স্লাইড দেখে দেখে বলতেছি। হ্যাঁ, দেখতে দেখতে, বলতে বলতে, পড়তে পড়তে আপনারও এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে হাবিব ভাই, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আপনারও পড়তে পড়তে, দেখতে দেখতে এগুলো হয়ে যাবে, কানে বাজতে বাজতে হয়ে যাবে। এই জন্য ভিডিওগুলো বারবার দেখবেন, ক্লাসগুলো বেশি করে করবেন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে বেশি বেশি যদি শেয়ারটা করেন এই লাইভটা, তাহলে অনেক বেশি, প্রচুর পরিমাণে দোয়া পাবেন। হ্যাঁ, বহুত ফায়দা হবে, অনেক সওয়াব পাবেন এবং এই সওয়াবের কারণেই কিন্তু আপনার মেধাশক্তি বেড়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আশা করব আপনারা যারা এখানে আছেন সবাই আমাদের লাইভটা শেয়ার করবেন। ঠিক আছে, ওকে ওকে। তো 4 ক অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন। হ্যাঁ, সেখানে রাষ্ট্রপতির ভবন, কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার, প্রধান বিচারপতি, স্বায়ত্তশাসিত, সরকারি, আধা সরকারি, হ্যাঁ, বিদেশি মিশন, হ্যাঁ, এই সমস্ত জায়গায় শুধু সংরক্ষণ করলেই হবে না, এটাকে কি করতে হবে? মাথার উপরে প্রদর্শনও করতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছিল। এরপরে আসেন 6 2 নাম্বার অনুচ্ছেদ। এখানে কিন্তু আবার দেখেন ব্র্যাকেট আছে। হ্যাঁ, কোন জায়গায় আমি ব্র্যাকেট দিয়েছি, কোন জায়গায় আমি ব্র্যাকেট দেই নাই। এর কিন্তু আবার একটা কি আছে? এর কিন্তু আবার একটা মারেফতি ফজিলত আছে। মারেফতি ফজিলত বুঝেন তো? হ্যাঁ, উজ্জ ফজিলত। হ্যাঁ, মারেফতি ফজিলত আছে। তো এই মারেফতও শিখাবো ইনশাল্লাহ। যাদের সাথে আমার অফলাইনে ক্লাস হয়েছে, সরাসরি ক্লাস হয়েছে, সংবিধান পড়ানোর সময় এগুলো বুঝিয়েছি। হ্যাঁ, আপনাদেরকেও ইনশাল্লাহ বুঝাবো। তাহলে 6 2 অনুচ্ছেদ এটা প্রতিস্থাপন করা হয়। এখানে বলা ছিল জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। তাহলে কি বলা ছিল? জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি। এই কথাটা কিন্তু প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ আমরা জাতি হিসেবে বাঙালি জাতি আর নাগরিক হিসেবে বাংলাদেশি নাগরিক, এই দুইটা তথ্য এখানে যুক্ত করা হয়। তাহলে এখানে কি কি পেলাম? 4 ক আর একটা হচ্ছে 6 2। ওকে, আপনারা কি নোট করতেছেন তো? হ্যাঁ, নোট করা হলে বলবেন আমাকে কিন্তু অবশ্যই। হ্যাঁ, এরপর আসেন পরের যে আমাদের ব্যাখ্যা বা সংশোধন যেটা হয়, দুইটা অনুচ্ছেদ পরে 7 ক এবং 7 খ নতুন করে যুক্ত করা হয়। 7 ক এবং 7 খ, 7 ক এবং স্যার আপনার ঐতিহাসিক প্রণালী ক্লাস করতে চাই আবার। সিয়াম আহমেদ সৈকত, সৈকত ভাই জানো কোন ব্রাঞ্চের? হ্যাঁ, সৈকত ভাই কোন ব্রাঞ্চের বলেন? বলেন। সৈকত আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট। আপনারা বলেন তো সৈকত ভাই কোন ব্রাঞ্চের হতে পারে? আসসালামু আলাইকুম। ইজাজ আহমেদ মহাসিন জামালপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সৈকত ভাই। ইনশাল্লাহ প্রণালীর ক্লাস আবার করতে হবে না, একবার যা বুঝাইছি ওইটাই হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আর লাগবে না আশা করি। ওইটাই বারবার প্র্যাকটিস করেন। এরপরে যদি আবার কোনো সময় সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দিব ইনশাল্লাহ। ওকে, আর দয়া করে একটু শেয়ার করে দিবেন আজকের লাইভটি। ওকে, 7 ক এবং 7 খ এই দুইটা অনুচ্ছেদ কিন্তু কি করা হয়? যুক্ত করা হয়।
ওকে, তাহলে 7 কতে কি ছিল দেখেন, 7 ক অনুচ্ছেদে বলা ছিল সংবিধান বাতিল বা স্থগিতকরণ অপরাধ, অর্থাৎ পরবর্তীতে কেউ এই সংবিধান বাতিলও করতে পারবেন না, আবার সংবিধান স্থগিতও করতে পারবেন না। যদি স্থগিত করেন তাহলে শুধু অপরাধী না, ব্যাখ্যায় বলা হয়েছে এটা রাষ্ট্রদ্রোহীর তার অপরাধ, এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধের যে সাজা, সর্বোচ্চ সাজা, সেটাও তিনি পেতে পারেন। এই কথাটা এখানে বলা ছিল। তাহলে 7 ক অনুচ্ছেদে কি বলা ছিল? সংবিধান বাতিল বা স্থগিতকরণ এটা অপরাধ। এখন এখানে শুধু কিন্তু বাতিল আর স্থগিতকরণের কথা বলা হয়েছে, তবে সংশোধনী কথা কিন্তু কিছু বলা হয় না। তার মানে এখানে কি করা যাবে? সংশোধনী করা যাবে। কিন্তু 7 খ অনুচ্ছেদে বলা আছে সংশোধনী করার ক্ষেত্রেও বিশেষ কিছু বিধান, বিশেষ কিছু মৌলিক নীতি এটা সংশোধন করা যাবে না। তাহলে কি কিছু মৌলিক নীতি সংশোধনের অযোগ্য হবে। তাহলে দেখেন এই 7 ক এবং 7 খতে কিন্তু দুইটা বিষয়ে বলা হয়েছে। প্রথমত বাতিল করা বা স্থগিত করা যাবে না, আর দ্বিতীয়ত যদি সংশোধন করতে চান সংশোধন করতে পারবেন, তবে কিছু মৌলিক নীতি আপনি সংশোধনও করতে পারবেন না। বগুড়া ব্রাঞ্চ সৈকত ভাই, এরপরে ঐশী আক্তার কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ আবার কবে আসবেন? জানি না কিশোরগঞ্জ কবে আসবো, তবে তোদের খুব মিস করি। হ্যাঁ, তোদের খুবই মিস করি। কিশোরগঞ্জে কবে আসবো জানি না, তবে আসলে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে কি কি কিছু মৌলিক নীতি সংশোধনের অযোগ্য। এখন এই মৌলিক নীতিগুলো কি কি, এগুলো আপনারা একটু লিখে নিতে পারেন, আমি লিখে দিচ্ছি। মৌলিক নীতিগুলো কি কি, এটা এতবার দেওয়া লাগে কেন? মৌলিক নীতিগুলো কি কি একটু লক্ষ্য করেন। এই 7 খ অনুচ্ছেদের পরে লিখবেন, স্টার স্টার চিহ্ন দিয়ে লিখবেন। প্রথমত আপনি লিখতে পারেন প্রস্তাবনা। প্রস্তাবনা অর্থাৎ সংবিধানের যে প্রস্তাবনাটা আছে, এই প্রস্তাবনাটা কি করা যাবে না, কখনোই পরিবর্তন করা যাবে না। এরপরে বলা আছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অনুচ্ছেদ সহ আমি কি বললাম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভাগের অনুচ্ছেদ, না এটা মুছবো কিভাবে? ইরেজার। ওকে, তৃতীয় ভাগ সহ তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ আর পরেরটা বলা আছে 150-এর 2 নং অনুচ্ছেদ। লাবিব, গরম লাগতেছে। অনুচ্ছেদ তুমি হট নাকি আমি হট? ওয়েদার হট। আচ্ছা, গরম লাগতেছে, খুলে দাও জানালা। হ্যাঁ, ওকে, লিখছেন। তাহলে 7 খ অনুচ্ছেদে যে বলা আছে কিছু মৌলিক নীতি সংশোধনের অযোগ্য, এই মৌলিক নীতিগুলো কি কি? প্রথমত প্রস্তাবনা সংশোধন করা যাবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ, অর্থাৎ এখানে অনুচ্ছেদ আছে 1 থেকে 47 নং অনুচ্ছেদ পর্যন্ত। এই অনুচ্ছেদগুলো কোনো কিছুই কি হবে না, কোনো কিছুই সংশোধন করা যাবে না। আর বলা আছে 150-এর 2 নং অনুচ্ছেদ, এই 150-এর 2 নং অনুচ্ছেদও কি করা যাবে না, সংশোধন করা যাবে না। 102 নং অনুচ্ছেদ 150-এর 2 নং অনুচ্ছেদ সংশোধন করা যাবে না। এখন প্রশ্নটা হতে পারে যে স্যার 150-এর 2 নং অনুচ্ছেদে আছেটা কি, তাই না? এটা আমাদের একটু জানা উচিত কিনা। হ্যাঁ, জানা উচিত। কি আছে দেখেন, 150-এর 2 নং অনুচ্ছেদে প্রথমত আছে 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ। এরপরে আছে স্বাধীনতার ঘোষণা।
স্বাধীনতার ঘোষণা, ঘোষণা। এরপরে আছে স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, ঘোষণাপত্র। তাহলে কি কি আছে? 150-এর 2 নং অনুচ্ছেদে 7 মার্চের ভাষণ যুক্ত করা হয়েছে, স্বাধীনতার ঘোষণা যুক্ত করা হয়েছে, আর স্বাধীনতার ঘোষণাপত্র অর্থাৎ দেখেন পরপর 3টা ঘটনা মুক্তিযুদ্ধের 3টা যুক্ত করা হয়েছে। আর এগুলো কিন্তু আবার নতুন 3টা তফসিলের মাধ্যমেও যুক্ত করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে। সেটা হচ্ছে পঞ্চম তফসিল, এরপরে ষষ্ঠ তফসিল, ষষ্ঠ তফসিল, ষষ্ঠ তফসিল, আর একটা হচ্ছে সপ্তম তফসিল। ওকে, তাহলে কি কি ছিল, কি কি ছিল, কি কি সংশোধন করা যাবে না? প্রস্তাবনা সংশোধন করা যাবে না, প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ সংশোধন করা যাবে না, হ্যাঁ, অর্থাৎ অনুচ্ছেদ 1 থেকে 47 পর্যন্ত। আর একটা হচ্ছে 150-এর 2 নং অনুচ্ছেদ, সেখানে কি কি ছিল? 7 মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণাপত্র, অর্থাৎ পঞ্চম ষষ্ঠ ও সপ্তম তফসিল, এগুলো কি করা যাবে না? যুক্ত করা যাবে না। দেখেন আপনি বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আপনি বুঝছেন কিনা বলেন। যদি বুঝে থাকেন তাহলে ডান লিখবেন, যদি বুঝে থাকেন তাহলে ডান লিখবেন। আপনি না লিখলে আমি বুঝবো কিভাবে যে আপনি বুঝছেন কিনা? স্যার রেগুলার এইভাবে ক্লাস নিলে আমাদের অনেক উপকার হবে, ইনশাআল্লাহ চেষ্টা করব, উৎসাহ পেলে আরো করব ইনশাআল্লাহ। ওকে, ডান। এ বুঝতে পারছেন? হাবিব ভাই, এরপরে জান্নাত আপু, সুলতানা আপু, স্মৃতি আপু, আরো অনেক আপু, অল দা আপু এন্ড ভাইয়া, বুঝতে পারছেন? ওকে, আমরা তাহলে চলে যাই নেক্সট স্লাইডে। ওকে, লক্ষ্য করেন এরপরে আর কি পরিবর্তন করা হয়? 4টি মূলনীতি পুনর্বহাল করা হয়, অর্থাৎ 72-এর সংবিধানে যে 4টা মূলনীতি আছে, অনুচ্ছেদ 8 জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা, এই 4টা মূলনীতি পুনরায় যুক্ত করা হয়। আর এই 8 নাম্বারের পরে 9 নাম্বার থেকে এগুলোর ব্যাখ্যা দেওয়া হয়। তাহলে 9 নাম্বার অনুচ্ছেদে কিসের ব্যাখ্যা? জাতীয়তাবাদের ব্যাখ্যা। 10 নাম্বার অনুচ্ছেদে কি আছে? সমাজতন্ত্র। 11 নাম্বারে কি আছে? গণতন্ত্র। গণতন্ত্র বানানটা একটু দেখে নিয়েন, মূর্ধন্য ন হবে। ধর্ম নিরপেক্ষতা 12 নং অনুচ্ছেদে বলা আছে। ওকে, তাহলে এই 8 থেকে 12 নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত এখানে যুক্ত করা হয়। বুঝছি স্যার সৈকত, কবে কবে ক্লাস নেবেন জানিয়ে দিয়েন, আল্লাহ জানে কবে কবে নেব। দেখতে হলে সাথেই থাকুন, স্টে কানেক্টেড, হ্যাঁ, লাইক গ্রামীণ ফোন। ওকে, আচ্ছা আচ্ছা, আপনারা কি শেয়ার করছেন? তো আপনারা কি শেয়ার করছেন? কেউ শেয়ার করে নাই। ঐশী শেয়ার করে দাও না, ঐশী আপু একটু শেয়ার করে দে, যাতে সবাই দেখতে পারে। রিফাত ভাই শেয়ার করে দেন, সৈকত ভাই শেয়ার করে দেন। ওকে, এরপর আসেন নেক্সটে দেখেন অনুচ্ছেদ 18 ক। 18 কতে বলা আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ। এরপরে অনুচ্ছেদ 19-এর 3 রাষ্ট্রীয় জীবনে নারীদের অংশগ্রহণ, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে, হ্যাঁ, জীবনের সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সুযোগের সমতা দিতে হবে। হ্যাঁ, এখানে মূল বিষয়টা হচ্ছে সুযোগের সমতা, মূল কিওয়ার্ডটা এখানে মনে রাখবেন, সুযোগের সমতা। হ্যাঁ, এটা থাকবে, এটা নিশ্চিত করা হয়েছে। ওকে, এরপরে আসেন
পরবর্তীতে কি আনা হয়, অনুচ্ছেদ 23 ক। 23 কতে বলা আছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের সংস্কৃতি সংরক্ষণ। কি কি বলা আছে? নতুন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে তো স্বাধীনতার ঘোষক পরিবর্তন করা হয়েছে, এই ব্যাপারে কিছু বলেন স্যার। সুব্রদেব ভাই, আমি এখন পঞ্চদশ সংশোধনী আলোচনা করছি, বর্তমান বিষয়ে আলোচনা করছি না, সুতরাং পঞ্চদশ সংশোধনীতে যেগুলো আছে এগুলো আগে আমরা দেখি। এগুলো আগে আমরা দেখি, ওইটা বিষয় আমি পরে আলোচনা করব ইনশাল্লাহ। যেহেতু আমাদের বোর্ড বইয়ে দেওয়া হয়েছে, আপনার যদি বর্তমানে যে চাকরির পরীক্ষাই দিবেন না কেন ওই অনুযায়ী প্রশ্ন করা হবে এবং ওই অনুযায়ী আপনাকে উত্তর দেওয়া হবে। এখানে ব্যাখ্যার কিছু নাই, বোর্ড বইতে দিয়েছে, বোর্ড বই অনুযায়ী আপনাকে কি করতে হবে? আপনাকে উত্তর দিতে হবে। আর বোর্ড বইয়ের বাইরে গিয়ে, পরীক্ষার হলের বাইরে গিয়ে আপনি যদি রাজনীতি করতে চান সেটা আপনি করতে পারেন। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, কথা বুঝছেন কিনা? আচ্ছা, রাজনীতির মাঠে এগুলো সমাধান হবে, সমাধান হওয়ার পরে আবার কেউ এসে যদি এটা পরিবর্তন করা হয়, আমরা পরীক্ষার খাতায় আবার সেটাই লিখব। কথা বুঝছেন? আশা করি কথাটা বুঝতে পারছেন আপনি। হ্যাঁ, আপাতত যেরকম আছে, এতদিন আমরা একজন রহমানকে চিনেছি, এখন আবার অন্য আর একজন রহমানকে চিনব। যতদিন আবার অন্য রহমান চলে না আসে। হ্যাঁ, মূলত বিষয়টা হচ্ছে সরকারি চাকরি। সরকারি চাকরি নিতে গেলে যেই সরকার যে তথ্য আপনাকে বলবেন সেই তথ্য দিয়েই আপনাকে সরকারি চাকরিটা নিতে হবে। আপনি বাইরে যে দলের রাজনীতি করেন না কেন, এখানে আপনাকে এটাই মেনে নিতে হবে। তুমি রিয়ালিটি মেনে নাও। ক্লিয়ার? ওকে, তাহলে 23 কতে কি বলা আছে? উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের সংস্কৃতি বলা আছে। শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার ডান। থ্যাংক ইউ সৈকত ভাই, ও সো সুইট, কত সুন্দর আমার লক্ষ্মী ভাইটা। হ্যাঁ, ওকে, সংস্কৃতি। এখন দেখেন এখানে তিনটা বিষয় বলা আছে, উপজাতি বলা আছে, ক্ষুদ্র জাতিসত্তা বলা আছে, আর একটা বলা আছে নৃগোষ্ঠীদের সংস্কৃতি। তার মানে একটা বিষয়ের অনুপস্থিতি আছে, সেটা হচ্ছে আপনার আদিবাসী। কি? আদিবাসী। তাহলে সংবিধানে যেহেতু আদিবাসী কথাটা উল্লেখ করা নেই, তাহলে কি আমরা বলতে পারবো যে বাংলাদেশে কোনো আদিবাসী আছেন? আমাদের বলাটা কি ঠিক হবে? বলাটা ঠিক হবে না। হ্যাঁ, তাহলে বাংলাদেশে কি নাই? কোনো আদিবাসী নেই। যারা আছেন তারা উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠী। ওকে, বিষয়টা বুঝছেন কিনা? গেল। এরপরে আসেন 58 ক। এটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন 58 ক অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। তত্ত্বাবধায়ক সরকার কি করা হয়? বাতিল করা হয়। একই সাথে বলা হয়, একই সাথে সরকারের মেয়াদ শেষ হবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের বিধান বা দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান করা হয়। কথা বুঝছেন কিনা? 58 ক নং অনুচ্ছেদটা বাতিল করা হয় এবং ওই 58 নং অনুচ্ছেদে বলা হয়েছিল যে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার 90 দিনের পূর্বে পরবর্তী সরকার বা জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এর অর্থই হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, দলীয় সরকারের অধীনে। ক্লিয়ার? আর আমাদের দলীয় সরকারের অধীনে কিন্তু প্রথম নির্বাচনটা হয়েছিল 2014 সালে। কত সালে? 2014 সালে। অর্থাৎ এই সরকার এর মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগেই ওই সরকার পরবর্তী নির্বাচনটা অনুষ্ঠিত করবে। এ বিষয়ে আপনাদের মতামত কি একটু বলেন তো? কারো কোনো মতামত আছে কিনা এই বিষয়ে? কারো মতামত থাকলে জানাবেন। ওকে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার কি করা হয়? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসেছিল। আর এই তত্ত্বাবধায়ক সরকারটা কত নাম্বার সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? ত্রয়োদশ সংশোধনী। হ্যাঁ, ত্রয়োদশ সংশোধনী কত সালে? 1996 সালে। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে
যুক্ত করা হয়েছিল, যেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল। আশা করি বিষয়টা বুঝছেন। কে? মহসিনা ইসলাম, মহসিনা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিবেন, সালামের উত্তর দেওয়ার সাথে সাথে লাইভটা শেয়ার করে দিবেন, বহুত ফায়দা হবে ইনশাল্লাহ, অনেক দোয়া পাবেন। হ্যাঁ, অনেক দোয়া পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আর এ অনিক স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনিক ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি আপনিও ভালো আছেন। ওকে, গেল 58 ক তত্ত্বাবধায়ক সরকার, যেটা নিয়ে বিএনপি এবং বিএনপি জামাত সহ অন্যান্য যত দল আছে তারা সবাই এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সারা বছর মাঠে সরব ছিলেন, এবং বিএনপি তো নির্বাচনই বর্জন করেছেন। দলীয় সরকারের অধীনে কি হবে না? নির্বাচন হবে না। ওকে, এরপরে আসেন। ওরে জ্বালা। এরপরে আসেন অনুচ্ছেদ 65। দেখেন 65 নং অনুচ্ছেদে বলা আছে, হ্যাঁ, সংরক্ষিত নারী আসন আগে ছিল 45টা, ওখান থেকে 50টা করা হয়। হ্যাঁ, সংরক্ষিত নারী আসন 45 থেকে 50টি বা 50 জন, 50টি হবে। হ্যাঁ, 50টি করা হয়। তাহলে এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এরপরে 118 ক, মানে 118 এক, 118 একে হচ্ছে আমাদের নির্বাচন কমিশন গঠন, যেটা আমাদের সংবিধানের 7ম ভাগে আছে। কত ভাগে? 7ম ভাগে আছে। এখানে বলা হয়েছে আগে নির্বাচন কমিশন গঠন করা হতো 4 জন সদস্য নিয়ে। কয়জন? 4 জন সদস্য নিয়ে। ওখান থেকে আরো একজন বৃদ্ধি করা হয়, অর্থাৎ 5 জন। তাহলে বর্তমানে নির্বাচন কমিশনার কতজন হবেন? 5 জন। এর ভিতরে কিন্তু কে থাকবেন? এর ভিতরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনারও থাকবেন। তাহলে প্রধান নির্বাচন কমিশনার সহ মোট কয়জন হবেন? 5 জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। 122-এর 2 নাম্বার অনুচ্ছেদে, এগুলো আপনাদের দেখার দরকার নাই। 122-এর 2 নাম্বার অনুচ্ছেদে, হ্যাঁ, অনুচ্ছেদে বলা আছে দণ্ডিত যুদ্ধ অপরাধীদের নির্বাচনে অংশগ্রহণের ও ভোটার হওয়ার অযোগ্য ঘোষণা। অযোগ্য ঘোষণা অর্থাৎ যারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন, দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তারা কি করতে পারবেন না? নির্বাচনে অংশগ্রহণও করতে পারবেন না, আবার নির্বাচনে কোনো ভোটও দিতে পারবেন না। মাহফুজা সরকার, স্যার আপনার কি ঠান্ডা লাগতেছে না? কই গেল? ঠান্ডা লাগতেছে না? এখনো টি শার্ট পরে আছেন ভাই, রুমের ভিতরে সব আটকানো, বুঝছেন? হ্যাঁ, আমি আরো ওকে বললাম জানালা খুলে দেওয়ার জন্য। আর একটা বিষয় হচ্ছে, ওই যে ঠান্ডার জন্য, যতই ঠান্ডা লাগুক না কেন, ঠান্ডার জন্য যদি আমি কোট পরি, হ্যাঁ, তাহলে কোট পরলে তো আমার এত দামি টি শার্টটা দেখা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য একটু দেখানোর জন্য, যতই ঠান্ডা লাগুক আপনাদের জন্যই তো কষ্ট করি, হ্যাঁ, একটু দেখেন। হ্যাঁ, এই জন্য। ওকে, হাবিব ভাই বলেছেন আজকের ক্লাসে যাহা করাইছেন তাই নোট করতেছি, আবার এখন এই টপিক নিয়ে আলোচনা বলছেন। এত কিছু মাথায় নিব কিভাবে? সাজেশন দেন। আচ্ছা, আমি তো ক্লাসে আজকে যা পড়াইছি নোট করাই দিছি, কারণ আপনি আবার নোট করতেছেন। করেন, হ্যাঁ, এটাও করেন, অথবা পরে করেন, কোনো সমস্যা নাই। মিথুন আল মুহি, মুহিনা মুহিত, কোনটা বুঝি নাই। মুহি, মিথুন আলী মুহি, সম্ভবত আমাদের স্যার। ও সরি, আমি চিনতে পারি না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার, আপনার দোয়ায় রাখবেন আমাকে, আর ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, আসেন তাহলে 122 নম্বর অনুচ্ছেদে মূলত এক কথায় যুদ্ধ অপরাধীরা নির্বাচনে অংশগ্রহণও করতে পারবেন না, আবার কি করতে পারবেন না? ভোটারও হইতে পারবেন না, বাস শেষ। হ্যাঁ, এরা বাংলাদেশের নাগরিক কিনা। রায়হান কবির, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সংবিধান ক্লাস, অসাধারণ ক্লাস করার সৌভাগ্য হয়েছে। শারমিন সুলতানা আপু, সুলতানা আপু আপনি কোন ব্রাঞ্চে ছিলেন যদি একটু জানাতেন। উজ্জ্বল কুমার বিদ্যা, স্যার কেমন আছেন? প্রিয় ছাত্র ভাই,
আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? ওকে ওকে, এরপরে আসি আমরা পরের ব্যাখ্যায় চলে যাই, আসেন লক্ষ্য করেন অনুচ্ছেদ 142। আগেই বলেছিলাম 142 নম্বর অনুচ্ছেদে কি ছিল বলুন তো? 142 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান সংশোধনী। এই সংবিধান সংশোধনী করার জন্য পূর্বে গণভোটের আয়োজন করা হতো। হ্যাঁ, গণভোটের আয়োজন করা হতো, অর্থাৎ জনগণ চায় কিনা। হ্যাঁ, এই গণভোটের ব্যবস্থাটা কিন্তু বাতিল করা হয়, অর্থাৎ জনগণ চাক বা না চাক ও দরকারই নেই। জনগণ, হ্যাঁ, জনগণ ও যা করে, জনগণ কি সবকিছু বুঝে নাকি? আমরা যারা আছি, হ্যাঁ, সংসদ সদস্য যারা আছি, এরাই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী, হ্যাঁ, বড় গুণী, এদের উপরে আর কিছু নাই। হ্যাঁ, তবে মনে রাখবেন সংবিধানের 21-2 নম্বরে বলা আছে জনগণের সেবা করার চেষ্টা করা। হ্যাঁ, জনগণের সেবা করার চেষ্টা করা প্রজাতন্ত্রে নিয়োজিত সকল কর্মচারীর কর্তব্য। আপনারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে গেছেন, জনগণের ভোট নিয়ে গেছেন, জনগণ আপনাদেরকে ওখানে যেতে কি করেছে? সহায়তা করেছে, মানে সুযোগ করে দিয়েছে। আপনার সুযোগে কিন্তু আপনি ওখানে যান নাই। আপনি মনে রাখবেন আপনি জনগণের সুযোগ নিয়ে এরপরে গেছেন, তাহলে জনগণকে আপনি কেন বাদ দেন? ওকে, যাই হোক, ইনশাল্লাহ, থ্যাংক ইউ, সি ইউ সুন স্যার। ইনশাল্লাহ, থ্যাংক ইউ, দেখা হবে ভাই মিথুন স্যার, আমাদের দেখা হবে ইনশাল্লাহ। ওকে, এরপরে আসেন 150-এর 2 নাম্বার অনুচ্ছেদে কিন্তু নতুন তফসিল যুক্ত হয়, যেটা আমরা 7খ নাম্বার অনুচ্ছেদে আলোচনা করেছি। 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিল এগুলো কিন্তু কি করা হয়? যুক্ত করা হয়। তাহলে আমরা তো ওই 54টা সংশোধনী নিয়েই আমরা গুরুত্ব সহকারে আলোচনা করব না। এখানে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সংশোধন করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। সেখানে দেখেন তো কি কি আলোচনা করলাম আমরা। আমি এক নজরে আবার একটু দেখাচ্ছি। এটা ঢং করে কেন? হ্যাঁ, বারবার ঢং করে। আচ্ছা, স্লাইডটা একটু ইয়ে করা যাবে? ওই যে স্লাইডগুলো এখানে নিয়ে আসা যাবে? কোনখানে? এখানে দিলাম, এটা এটা ওকে, দেখেন, সরি শেষে ডালিম নিয়ে কিছু বইলা যাবেন সৈকত ভাই। শারমিন সুলতানা রংপুর থেকে, ইনশাল্লাহ ডালিম নিয়ে কিছু বলে যাব। জি স্যার, অনেক, কিন্তু এখন তো এগুলো মনেই রাখে না। চোখের আড়াল তো মনের আড়াল, মনে কে রাখবে বলেন? হ্যাঁ, দেখেন আমি এক নজরে একটু দেখাচ্ছি আপনাকে কি কি আলোচনা করলাম। মোট যে সংশোধনীগুলো হলো, দেখেন প্রথমত আমরা আলোচনা করেছি প্রস্তাবনা। হ্যাঁ, প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম এটা বহাল রাখছে, শুধুমাত্র ওই পরম দয়ালু আল্লাহর নামে এটা পরিবর্তন করে সৃষ্টিকর্তার নামে দেওয়া হয়েছিল। এরপরে প্রস্তাবনায় আরো একটা সংশোধনী, যেটা কি ছিল? সেটা হচ্ছে স্বাধীনতার যুদ্ধের পরিবর্তে মুক্তির সংগ্রাম, এটা যুক্ত করা হয়েছিল। এরপর আসেন পরবর্তীতে 2ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম এটাকে বহাল রাখা হয়েছিল এবং এর সাথে যুক্ত করা হয়েছিল তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্ম পালনে রাষ্ট্র সম অধিকার নিশ্চিত করবে। ওকে, এরপরে আসেন, এরপরে যেটা বলেছিলাম সেটা হচ্ছে 4ক নং অনুচ্ছেদে, এটা কত নাম্বার? 4ক নাম্বার অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন। এরপর 6-এর 2 অনুচ্ছেদে জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি এটা যুক্ত করা হয়। এরপরে 7ক ও 7খ 2টা নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়। 7কতে বলা হয়েছিল সংবিধান বাতিল বা স্থগিতকরণ অপরাধ। 7খতে বলা হয়েছে কিছু মৌলিক নীতি সংশোধনের অযোগ্য। এরপরে 8 নাম্বার অনুচ্ছেদে 4টি মূলনীতি পুনর্বহাল এবং জাতীয়তা, 9 নম্বরে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র, 11 নম্বরে গণতন্ত্র এবং 12 নম্বরে ধর্মনিরপেক্ষতা এটা কি করা হয়? এটা যুক্ত করা হয়। সুরাইয়া ইয়াসমিন স্যার, বগুড়া ব্রাঞ্চে আপনার ক্লাস করার সৌভাগ্য হয়েছিল, আপনি অসাধারণ ক্লাস নেন স্যার, আপনার জন্য দোয়া রইল। আমি আপনাদের কাছে দোয়া চাই, তবে অসাধারণ হয়েছে কিনা এটা জানতে চাই না, কারণ একটা কথা মনে রাখবেন, সে বিষয়টা হচ্ছে
প্রশংসা হচ্ছে চর্বির মতো, এটা কোনো কাজে আসে না কিন্তু শরীর ফুলাইয়া দেয়। আমি আর শরীর ফুলাতে চাই না, হ্যাঁ, শরীর ফুলাতে চাই না। আপনার যদি ভালো লাগে আমার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ। আমি সবচেয়ে বেশি অপছন্দ করি কেউ যদি আমার প্রশংসা করে, এটা সবচেয়ে বেশি অপছন্দ করি। হ্যাঁ, আপনি আমার সমালোচনা করেন, আপনি আপনার সমালোচনা মেনে নিয়ে, আপনারটা যদি সমালোচনা হয় আমি মেনে নিব, অথবা আমি নিজেকে সংশোধন করতে চেষ্টা করব ইনশাল্লাহ। সুতরাং আপনি আমার যত পারেন সমালোচনা করেন, আলহামদুলিল্লাহ। তবে আমার প্রশংসাটা কেমন যেন আমার শরীরটা ফুলাইয়া দেয়, বুঝছেন। অনেকে অনেক কিছু পছন্দ করে, তেল মর্দন করা, তারপরে এই প্রশংসা, হ্যাঁ, এগুলো অনেক পছন্দ করে, তবে আমি পছন্দ করি না। হ্যাঁ, তবে থ্যাংক ইউ, যেহেতু বলছেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ, তবে বেশি খুশি হব সুরাইয়া আপু লাইভটা যদি শেয়ার করে দেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আসেন, আমরা কি বললাম, অনুচ্ছেদ 8-এ এই কয়টা করা হয়। ওকে, এরপরে আসেন, এরপরে 18 ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, এটা যুক্ত করা হয়। এরপরে 19-এর 3 নারীদের অংশগ্রহণ ও সুযোগের সমতা, এটা যুক্ত করা হয়। এরপরে 23 কতে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের সংস্কৃতি, এটা যুক্ত করা হয়। 58 কতে তত্ত্বাবধায়ক সরকার, এটা বাতিল করা হয় এবং একই সাথে দলীয় সরকারের অধীনে নির্বাচন, এটা যুক্ত করা হয়। এরপরে 65 নম্বর অনুচ্ছেদে সংরক্ষিত নারী আসন 45টির জায়গায় 50টি। 118-র 1 অনুচ্ছেদে 5 জন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। 122-এর 2 নম্বর অনুচ্ছেদে যুদ্ধ অপরাধীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং ভোটও দিতে পারবে না, এটা বলা হয়েছিল। এরপরে 142 নম্বর অনুচ্ছেদ, এখানে সংবিধান সংশোধনের জন্য গণভোট, গণভোট, এটা যুক্ত করা হয়। আর 150-এর 2 নম্বর অনুচ্ছেদে নতুন করে তফসিল যুক্ত করা হয়। হ্যাঁ, তফসিল যুক্ত করা হয়। এই বিষয় ছিল মূলত পঞ্চদশ সংশোধনীর প্রধান প্রধান বিষয়, আরো অনেকগুলো বিষয় ছিল। আচ্ছা, বলছে কুড়িগ্রাম গিয়ে ভাইয়ার শীত কমছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুড়িগ্রামে শীত কমছে না, আমাদের শীত মোটামুটি যাই আছে। তারপর আমাদের রুমে একটা ছেলে আছে, ও মানে কি বলবো, হয়তোবা এই জন্যই রুমটা গরম হয়ে আছে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা আচ্ছা, বলেন, আমি মূল আলোচনায় চলে যাব। দেখেন এতটুকু আপনারা বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন ডান লিখেন। সুরাইয়া ইয়াসমিন, থ্যাংক ইউ, শেয়ার ডান, ধন্যবাদ। শারমিন সুলতানা, শেয়ার ডান, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আসেন, এবার এই পঞ্চদশ সংশোধনী, এটা কি করা হবে, যা করার একটা করা হবে। হ্যাঁ, এখন আসেন, 5 আগস্ট যখন সরকারের পতন হলো, তখন এই পঞ্চদশ সংশোধনী নিয়ে ব্যাপক আলোচনা হয়, ব্যাপক আলোচনা হয়। কই গেল, ওকে, 18 নং। ওকে, হ্যাঁ, এই পঞ্চদশ সংশোধনী এটা বাতিল করার জন্য সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজন, সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজন, এই সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি কিন্তু এই সংবিধানটা, এই সংশোধনীটা বাতিল করার জন্য উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন, রিট আবেদন করেন। হ্যাঁ, কে কে করেন, সুজনের জন্য মানে সুশাসনের জন্য নাগরিক বা সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার। হ্যাঁ, এই নামটা একটু মনে রাখবেন, কারণ পরীক্ষা এটা আসতে পারে। উনি সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি কি করেন, রিট পিটিশন বা রিট আবেদন করেন এই সংশোধনীটা বাতিল করার জন্য। ওকে, এরপরে এরপরে বাতিলের জন্য ওই যে রিট আবেদনটা করলো তারা, এই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট একটা রিট বা রুল জারি করেন। সেটা কত তারিখে, 19 আগস্ট 2024। খুব গুরুত্বপূর্ণ, এখন যেগুলো বলবো আগেরগুলো আপনি যা করছেন, এখন কিন্তু পরীক্ষার জন্য আসবে। হ্যাঁ,
তাহলে পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য আদালত রুল জারি করে কত তারিখে? আদালত রুল জারি করে কত তারিখে? 19 আগস্ট 2024। দ্রুত নোট করে নেবেন, হ্যাঁ, 19 আগস্ট 2024। ওকে, এখন আসেন আচ্ছা, এরপরে আসেন আরেকটা পয়েন্ট, এখানে স্লাইডটা অ্যাড করা হয় নাই, এজন্য আমি খুবই ক্ষুধার্ত, সরি দুঃখিত, ক্ষুধা লাগছে তো। আরেকটা বিষয় এখানে লিখবেন, হ্যাঁ, আরেকটা বিষয় লিখবেন, উচ্চ আদালত কর্তৃক, সুপ্রিম কোর্ট কর্তৃক, সুপ্রিম কোর্ট কর্তৃক পঞ্চদশ সংশোধনী বাতিল, পঞ্চদশ সংশোধনী বাতিল কত তারিখে বলেন তো? 17 ডিসেম্বর 2024, সরি 2024, 17 ডিসেম্বর 2024। এই কথাটা একটু লিখে নেবেন, হ্যাঁ। হোসনা আরা আখি স্যার, বগুড়া ব্রাঞ্চে আপনি যখন লিখে দিতেন আপনার আগে লেখা শেষ করতাম। ওরে তুই ওইটা, হ্যাঁ, তুই তো রকেটের মতো চলো। ভালো আছো আপু তুই? ওকে, শারমিন নাহার স্মৃতি, ডান স্যার। ওকে, ডান। সবার লেখা হয়েছে? লেখা হলে ডান লিখেন। ওস্তাদ চলে যাবেন? আচ্ছা, চলে যাবেন আপনাদের বলছি, নাকি থাকবেন? থাকলে শেয়ার করতে হবে, কিচ্ছু করার নাই। বেশি বেশি শেয়ার করেন, হ্যাঁ, বহুত ফায়দা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া পাবেন, পড়াগুলো মনে থাকবে বেশি। ওকে, লেখা হলে ডান লিখেন। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, এখন এই বাতিল করার ফলে, এখন এটা কিন্তু বাতিল না, আংশিক বাতিল। এটা কি লিখবেন? আংশিক বাতিল, পুরোপুরি বাতিল না, আংশিক বাতিল করা হয়। কত তারিখে? 17 ডিসেম্বর 2024 সুপ্রিম কোর্ট এটা বাতিল করে দিয়েছিল। এখন এই বাতিলের ফলে কি হলো দেখেন, আংশিক যেহেতু বাতিল, এতক্ষণ আমরা যা পড়ছি সব বাতিল হবে না, আংশিক বাতিল হবে। তাহলে আংশিকটা কি কি, কোন কোন জায়গায়? আগের পড়াটা যদি আপনার ভালো করে আয়ত্ত করে থাকেন, তাহলে এখন কোথায় কোথায় বাতিলটা হচ্ছে এই বিষয়টা আপনি ভালো করে বুঝতে পারবেন। এটাই হচ্ছে আমার মূল বিষয়টা। সেক্টর ধরা লাগবে না, ধরলাম। ও, আগে মাউস। কত জ্বালা ভাই, নতুন নতুন। ও, এটাই দিব, এটা দিলে হবে না? আরেকবার কই? এটার মাঝে মাঝেই তো দিছি। আচ্ছা থাক, যাই হোক, সমস্যা নাই, সমস্যা নাই। কোনটা টপিকস? ওকে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী পড়াচ্ছি। ওকে, আসেন এখন লক্ষ্য করি যে আসলে এটা দিলে হবে না, দিলেও তো হয় না। তুমি দাও না একটু, না চেহারা দেখাইতে ভয় লাগে, যাও। আরে দেখো, আচ্ছা থাক, বাদ দাও, এরকমই দেখি। এখন দেখেন, প্রথমত যে বিষয়টা এই আংশিক বাতিলের ফলে কি কি আংশিক বাতিল করা হলো দেখেন। প্রথমত অনুচ্ছেদ 7 ক এবং অনুচ্ছেদ 7 খ, সর্বপ্রথম কিন্তু এই দুইটা বাতিল করা হয়। অনুচ্ছেদ 7 ক এবং অনুচ্ছেদ 7 খ। দেখেন, 7 ক এবং
অনুচ্ছেদ 7 খ এই দুইটাই প্রথম বাতিল করা হয়। অর্থাৎ 7 খতে কি ছিল? সংবিধান বাতিল বা স্থগিতকরণ অপরাধ, এইটা সম্পূর্ণ বাতিল করা দেয় আদালত। আর অনুচ্ছেদ 7 খ এইটাও বাতিল করে দেয়, অর্থাৎ সংশোধনের ক্ষেত্রে কিছু মৌলিক নীতি সংশোধন করা যাবে না, এই বিধানটাও কিন্তু বাতিল করা হয়। তার মানে এখন থেকে সংশোধনের ক্ষেত্রেও সব কিছু সংশোধন করা যাবে, পরিবর্তন পরিমার্জন যা যা আছে সবকিছু করা যাবে। আচ্ছা, এখন এখন বাতিলকৃত অনুচ্ছেদ, তাহলে এই দুইটা বাতিল করা হলো। এরপরে আসেন অনুচ্ছেদ 44। অনুচ্ছেদ 44 নাম্বার অনুচ্ছেদটা আমি তখন আলোচনা করিনি, এখন আলোচনা করলে বুঝবেন আপনি। 44 নাম্বার অনুচ্ছেদে আমাদের কিন্তু একটা মৌলিক অধিকার বলবৎকরণ, অর্থাৎ মৌলিক অধিকার যদি আপনার লঙ্ঘিত হয়, সেই লঙ্ঘিত অধিকারটা ফিরে পাওয়ার যে অধিকার, এটাও একটা মৌলিক অধিকার। এটার নাম কিন্তু মৌলিক অধিকার বলবৎকরণ। এই মৌলিক অধিকার বলবৎকরণে আপনি কি করতে পারবেন? যদি লঙ্ঘিত হয় তাহলে 102 নাম্বার অনুচ্ছেদে গিয়ে আপনি হাইকোর্টে যে আবেদনটা করতে পারবেন সেটার নাম হচ্ছে রিট পিটিশন। ওকে, তো এখানে বলা ছিল মৌলিক অধিকার বাস্তবায়নে হাইকোর্টের ক্ষমতা কমানো বিষয়ক অনুচ্ছেদ। অর্থাৎ এখানে হাইকোর্টের ক্ষমতাটা হ্রাস করা হয়েছিল মৌলিক অধিকারের বিষয়, এটা নেওয়া হয়েছিল জাতীয় সংসদের কাছে। এই অনুচ্ছেদে বলা হয়েছিল সংবিধানের 102 অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সকল বা এর যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবে। আচ্ছা, আমি একটু বুঝাইয়া দিচ্ছি। মূল বিষয়টা হচ্ছে কারো যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে এই মৌলিক অধিকারটা আবার ফিরাইয়া দিবে হাইকোর্ট। এখন হাইকোর্টের এই যে পূর্ণাঙ্গ ক্ষমতাটা, এই ক্ষমতাটার এখানে বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগের ক্ষমতা হানি না করে, হানি কিন্তু করে নাই, হ্যাঁ, হানি না ঘটাইয়া কি করবে? জাতীয় সংসদ তার নিজস্ব আইনের দ্বারা এই দায়িত্বটা অন্য কোনো আদালতের কাছে, অর্থাৎ নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল, হ্যাঁ, এইগুলোর কাছে এটা ওই আদালতটা যে সীমার মধ্যে আছে ওই সীমার মধ্যে শুধুমাত্র বাস্তবায়ন করতে পারবে এই মৌলিক অধিকারটা। তার মানে এতদিন এই মৌলিক অধিকার বলবৎ করার এখতিয়ারটা ছিল কার কাছে? হাইকোর্টের কাছে। কিন্তু এখন কি করতে পারবে? জাতীয় সংসদ কোন এলাকার যে আদালতের কাছে এই দায়িত্বটা দিবে সে ওই এরিয়ার ভিতরে তার দায়িত্বটা পালন করতে পারবে। তার মানে কিন্তু এখানে বলা হয়েছে হাইকোর্ট বিভাগের ক্ষমতা হানি না করে। আচ্ছা বলেন তো, এতে কি ক্ষমতা হানি করা হয় নাই কিন্তু হাইকোর্ট বিভাগের মান সম্মান যায় নাই? বলেন, মান সম্মান যায় নাই? একমাত্র এখতিয়ার হাইকোর্টের কাছে ছিল, কিন্তু এখন এটা চলে গেছে কার কাছে? জাতীয় সংসদের কাছে। তার মানে জাতীয় সংসদের সদস্য যারা আছে তারা ইচ্ছা মতো কাউকে মৌলিক অধিকার দিবে, কাউকে মৌলিক অধিকার দিবে না। আপনি কি করতে পারবেন? আমি হইলেও তো বলবো আমার এই এলাকায় ওর মৌলিক অধিকার দরকার নাই, ও এটা করতেছে। তাহলে এখানে যাই হোক, বিষয়টা হচ্ছে হাইকোর্টের ক্ষমতা হানি না ঘটিয়ে এটা বলা হলেও আমার মনে হয় তাকে অসম্মান করা হয়েছে। কথা কি ক্লিয়ার? তাহলে এই যে কথাটা বলা হয়েছিল এই কথাটা কিন্তু এখানে বাতিল করা হয়েছে 44-এর 2 নাম্বার অনুচ্ছেদে। ক্লিয়ার? তাহলে সব পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল বলতে 44-এর 2 নাম্বার অনুচ্ছেদটাও বুঝায় যে এখানে আবার ওই যে হাইকোর্টের যে ক্ষমতাটা তার নিজের কাছে কি দিয়েছে? ফিরিয়ে দিয়েছে, নিজের কাছে ফিরিয়ে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আসেন, এটা ঢং করে গেল। এরপরে আসেন 58 ক। লক্ষ্য করেন 58 ক অনুচ্ছেদে আমরা দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল। আবার এই পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিলের মাধ্যমে এই 58 ক নং অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে বিধানটা ছিল, বাতিল করা হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ
বলা আছে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধান বাতিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান বাতিল করা হয়েছিল সেই বাতিল করা বিধানটা বাতিল, তার মানে নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ, মাইনাসে মাইনাসে প্লাস। কথা কি বুঝছেন? তার মানে আবার পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। আশা করি বুঝতে পারছেন। আপনারা কি বুঝতেছেন নাকি আমি বক বক করতেছি? কারো কোনো ইয়া নাই? শরীফ হোসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই সালাম দিছেন মানে আমার একটা রিকোয়েস্ট থাকবে, শেয়ার করে দিবেন। সালাম দিয়ে ভেজালে পড়ছেন। যদি যদি একটা শেয়ার দেন অবশ্যই আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। ওকে, তাহলে বুঝছেন? ওকে, তাহলে আমরা কি কি দেখলাম দেখেন তো। 7 ক, এরপরে 7 খ, এরপরে 44-এর 2, এরপরে 58 ক, এই কয়টা অনুচ্ছেদ ইয়া কি করলো, সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। এই কয়টা অনুচ্ছেদ সুপ্রিম কোর্ট বাতিল করে দিল। আর বাকি যে অনুচ্ছেদগুলো আমরা পড়েছি দেখেন সেই অনুচ্ছেদগুলো সম্পর্কে কি বলেছে দেখেন, লক্ষ্য করেন। দেখছেন ম্যাজিকটা দেখাইতে চাইলাম, এক কথা আইলো না। এই যে দেখেন, হ্যাঁ দেখেন, বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছে আদালত। অর্থাৎ বাকি যে বিষয়গুলো আছে এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়, আদালত এ বিষয়ে আর নিতে চাচ্ছে না। সুতরাং জাতীয় সংসদকে তো দায়িত্ব দিয়েই দিছে, আপনি এখন সংশোধন করতে পারবেন, এটা করতে পারবেন, ওইটা করতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। সুতরাং বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা নিজেদের হাতে নিয়ে নেন। অর্থাৎ ওই যে রাষ্ট্র ধর্ম ইসলাম, প্রস্তাবনায় বিসমিল্লাহ থাকবে নাকি থাকবে না, অর্থ ঠিক থাকবে নাকি থাকবে না, আবার জাতির পিতার প্রতিকৃতি থাকবে নাকি থাকবে না, জাতি হিসেবে বাঙালি নাকি বাংলাদেশি এটা হবে নাকি হবে না, হ্যাঁ। এরপরে 18 ক ছিল, 23 ক ছিল, এরপরে নির্বাচন কমিশনার, যুদ্ধ অপরাধী, যারা যারা মোটামুটি যা যা আছে সব বিষয়গুলো এটা জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলো মিলে এরপরে সমঝোতার মাধ্যমে সংশোধন করবে। এই বিষয়টা জাতীয় সংসদের নিকট দেওয়া হয়েছে। এবার বলেন বুঝতে পারছেন কিনা, বলেন বুঝছেন কিনা? তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি। কি বিষয়? আমি আবার একটু রিসাইকেল করছি। দেখেন কি কি বলা হয়েছে। তাহলে আমরা কি কি বলতে পারি? পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল বলতে আমরা 7 ক, 7 খ, এরপরে 44-এর 2, এরপরে 58 ক, 58 ক, আর বাকিগুলো জাতীয় সংসদের নিকট দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল জিস্ট অংশ পঞ্চদশ সংশোধনীর বাতিল সম্পর্কে। এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, অথবা আপনি বুঝছেন কিনা? আপনি বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কেউ কিছু না বললে আমার মনে হবে কিছুই বুঝাইতে পারি নাই। বলেন বুঝতে পারছেন কিনা? আখি আপু শেয়ার ডান, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রংপুরে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। কারো কোনো প্রশ্ন আছে? কই হযরত ছাত্রছাত্রী কোথায় আপনারা? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো বুঝছি। থ্যাংক ইউ আপু। যদি ভালো বুঝেন তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। যদি রাজি থাকেন তাহলে রিকোয়েস্টটা করব। বলেন রাজি? যদি রাজি থাকেন তাহলে রিকোয়েস্ট করব। বলেন আপনি রাজি কিনা? ওকে, রিকোয়েস্টটা হচ্ছে যদি আপনি ভালো করে বুঝে থাকেন তাহলে আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর আমাদের প্রতিষ্ঠানের ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমাদের লাইভের নিচে, হ্যাঁ, হেডলাইন আকারে আসছে, আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ।
বলেন আমার জন্য একটু দোয়া করা যাবে কিনা। আর যাওয়ার মুহূর্তে আরো 5-6টা শেয়ার দিয়ে দেন সাহস করে, দেখি তো কতদূর সাহস আছে। স্মৃতি আপু পুরোপুরি বুঝে গেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিয়াম আহমেদ সৈকত, যদি বুঝে থাকো ভাই তাহলে আরো 5-6টা শেয়ার দাও আর আমার জন্য একটু দোয়া করবা। সুরাইয়া আপু দোয়া করবেন। এবার আপনাদের প্রশ্ন করার পালা আমাকে। বলেন এই পঞ্চদশ সংশোধনের কি কি প্রশ্ন আছে বলেন। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যেহেতু নাই তাহলে মনে হয় ভালোই বুঝাইছি নাকি। ইনশাল্লাহ স্যার, আমি এই কোচিং এর স্টুডেন্ট, প্লাস আপনার ক্লাস করতেছি রেগুলার, আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ, সো সুইট, থ্যাংক ইউ আপু। ওকে ওকে, তাহলে সব শেষে আপনাদের জন্য আমার যে ভালোবাসা, আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আপনাদের জন্য ভালোবাসা, শুভ কামনা। অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কুড়িগ্রাম অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামে আগামীকাল সরাসরি সকাল 9টায় এবং দুপুর 2:30টার ব্যাচে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। গত 2 দিনও আপনাদের সাথে ছিলাম। আশা করি যারা গত 2 দিন মিস করেছেন আগামীকালকে আসলে সরাসরি আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ওকে, তাহলে আজকের মতো শেষ করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। ভাবছিলাম প্রচুর ঠান্ডা পড়ছে, এসিটা তুলে